সেখান থেকে টপিক দিতে হচ্ছে উৎপাদন মাত্রা, ক্ষুদ্র মাঝারি কাম্য সামষ্টিক উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলী, অনেক কিছু দিচ্ছে। তো আমি কিন্তু এর আগে ক্লাস যারা করেছেন তাদেরকে ভালোভাবে আগে বুঝিয়ে দিছি যে আপনাদের কোশ্চেন আসবে বেশি কোন পার্ট থেকে, আপনাদের বিপণন এই পার্ট থেকে, বা হচ্ছে লেকচার আগের যেটা ছিল লেকচার 6 থেকে হচ্ছে কোশ্চেন আসার সম্ভাবনা কম হয়ে যায়। তো সাধারণত কোচিং সেন্টার গুলি বা বাংলাদেশের অন্যান্য যে কোচিং সেন্টার গুলি আছে তারা সাধারণত এই মানে পুরো উৎপাদন পার্টটা নিয়ে একটা লেকচার শিট বানায় এবং সেটার উপর থেকে বাছাই করা কিছু জিনিস হচ্ছে আমরা ঠিক পড়াই, যে একদম যে জিনিস যেগুলি জানা দরকার, যেটার উপর থেকে আপনার কোশ্চেন আসলে আসতে পারে। বাট এখানে তার সেই ব্যবস্থাটা নাই। তো আমি যেগুলি কোর জিনিস জানানো দরকার আমি আপনাদের মার্ক করে দিব যে এইখান থেকে কোর জিনিস কোশ্চেন আসলেও আসতে পারে, আসার সম্ভাবনা কম, যদি আসে তাহলে এই পয়েন্ট থেকেই আসবে। ঠিক আছে, তো ওই পয়েন্টগুলি মার্ক করে দেবো, আর বাকি যেগুলি আছে সেগুলি হচ্ছে একটু আপনি হালকা জাস্ট ব্রিফ করে দিব। এই জিনিসটা হচ্ছে আপনাদের এইচএসসি এর জন্য ভালো হতো, কারণ এইচএসসি এর জন্য এই টপিকগুলি ছিল। সো সৃজনশীল বলি বা এমসিকিউ গুলি ওগুলির জন্য হচ্ছে দিলে আপনার জন্য এই জিনিসটা বুঝে ভালো হতো। ওকে, সো ফার্স্ট অফ অল আজকে আমরা কথা বলবো হচ্ছে উৎপাদন মাত্রা নিয়ে। ঠিক আছে, তো উৎপাদন মাত্রা মানে হচ্ছে ওয়ার্ডের মধ্যে বলে যে উৎপাদন যে আপনি কতটুকু উৎপাদন করবেন বা দা স্কেল অফ প্রোডাকশন, যে আপনি কতটুকু প্রোডাকশন করবেন বা উৎপাদন করবেন, সেটাই হচ্ছে আপনার উৎপাদন মাত্রা। তো এখন কথা হচ্ছে এই উৎপাদন মাত্রা অনেক ধরনের হইতে পারে, যেমন ধরেন মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অমিতব্যয়ী উৎপাদন মাত্রা, কাম্য উৎপাদন মাত্রা, তারপর ধরেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায় তাদের উৎপাদন এক ধরনের থাকে, মাঝারিদের এক ধরনের থাকে, আবার বৃহৎ যারা থাকে তাদের এক ধরনের থাকে। এখন কথা হচ্ছে এই যে উৎপাদন মাত্রাটা আছে, এই উৎপাদন মাত্রা কেন সিলেক্ট করা প্রয়োজন, যে আমি কতটুকু উৎপাদন করব সেই জিনিসটা কেন সিলেক্ট করা প্রয়োজন। ঠিক আছে, বা গুরুত্বটা কি, তো এইখানে হচ্ছে সেই গুরুত্বগুলি আপনার দেওয়া আছে। তো এই গুরুত্বগুলি বুঝার আগে আমি আপনাদেরকে কাম্য উৎপাদন মাত্রা, মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা অমিতব্যয়ী উৎপাদন মাত্রা, এই জিনিসগুলি কি, এই জিনিসগুলি সম্বন্ধে আপনাকে একটা কনসেপ্ট দিব। কনসেপ্ট দেওয়ার পর যখন গুরুত্বটা দেখবেন তখন আরো বুঝতে পারবেন। এখন আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে পড়ছেন না, আমাদের ব্যয়গুলি সাধারণত কয় ধরনের হয় বলেন তো? ব্যয়গুলি কয় ধরনের হয়? মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, ওকে, একদিক দিয়ে রাইট। আচ্ছা, আমাদের ব্যয়ের মধ্যে একটা ছিল না স্থায়ী ব্যয় আর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, জি জি। স্থায়ী ব্যয় কি আর পরিবর্তনশীল ব্যয় কি, এই জিনিসটা কি বলতে পারবেন? স্থায়ী ব্যয় যেটা একবার ক্রয় করার পর তো আর বারবার ক্রয় করি না। আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেটা বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, হালকা একটু জাস্ট মনে আছে, বাট বেশি একদম কনসেপ্টটা ক্লিয়ার নেই। স্থায়ী ব্যয় হয়েছে যে আপনি যতটুকুই প্রোডাকশন করেন না কেন ওই প্রোডাকশনের আপ ডাউনের সাথে আপনার হচ্ছে মানে কি বলবো, কোনো রিলেশন নাই, মানে ব্যয়ের পরিমাণ বাড়বে না কমবে না, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। সে ফর এক্সাম্পল এই যে ধরেন আমি ব্যাকবোনের ক্লাস নিয়েছি, তার জন্য কিন্তু একটা সার্টেন পেমেন্ট আমাকে করাচ্ছে, রাইট? তো এখন যদি আপনার 7 জন পড়েন তাহলেও আমাকে যে পে করা হবে, আপনার যদি 50 জন পড়েন তাহলেও হচ্ছে কি আমাকে সেম পেই করতে হবে, রাইট? তো এইটা হচ্ছে কি ফিক্সড কস্ট, যে হচ্ছে আপনার কি উৎপাদনের পরিমাণ বাড়া কমার সাথে হচ্ছে কি ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তো কোম্পানির ক্ষেত্রে কি হতে পারে, কোম্পানির ক্ষেত্রে ধরেন কি বলবো, ধরেন যে আমি একটা দালান কোঠা ভাড়া নিছি, বা হ্যালো, কথা শুনতে পাচ্ছেন জি না ভাইয়া, নাকি শোনা আবার প্রবলেম হয়েছে? যাচ্ছে। আচ্ছা, তো ধরেন আমি একটা দালান কোঠা 50 লাখ টাকা দিয়ে হচ্ছে একটা দালান কোঠা নিছি, বা ধরেন এই যে আমি ধরেন এই যে ক্লাসরুমটার মধ্যে আছি, ধরেন এই ক্লাসরুমটার ভাড়া দিতে হচ্ছে ধরেন 50,000 টাকা। সে ফর এক্সাম্পল এই ক্লাসরুমটার ভাড়া দিতে হচ্ছে আমার 50,000 টাকা। তো এখন যদি 10 জন লোক পড়ে তাহলেও আমাকে 50,000 টাকা দিতে হবে। আর যদি 50 লোক মানে 50 জন স্টুডেন্ট পড়ে তাহলেও কি আমার 50,000 টাকাই দিতে হবে। তাহলে আগে যখন 5 জন পড়তো 5 জনের জন্য দিতে হতো কত টাকা, আমি আপনাদের 50,000। এর মধ্যে থেকে 1 মিনিট হোল্ড করেন, ফ্রন্ট ব্যাক, এক মিনিট দাঁড়ান, ওয়েট। 5 জনের জন্য আগে দিতে হতো কত, 50,000 টাকা, তাহলে প্রত্যেক স্টুডেন্ট বাবদ আমার খরচ পড়তো কত, প্রায় 10,000 টাকা, রাইট?
এখন ভাই আপনার আমার লেখাটা 5 জন দেখা স্টুডেন্ট যাইতেছে না। এখন হ্যাঁ এবার দেখা যাইতেছে। আচ্ছা, এখন ধরেন 5 জন স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্ট হচ্ছে এখন 50 জন, তাহলে 50 জনের জন্য আমার রুম ভাড়া কতই দিতে হবে, সেই 50,000 টাকা। 50,000। তাহলে এখন জন প্রতি করে আমার খরচ করতে পড়তেছে, প্রতি খরচ করতেছে 1000 টাকা। তার মানে 1,000। আগে ছিল কত, জনপ্রতি 10,000, এখন হচ্ছে কত, 1000। তো এই জিনিসটাকে মানে চিত্র আকারে প্রকাশ করলে এই চিত্রটা হয় সর্ট অফ ইউ এর মতো, ঠিক আছে। তো আমরা এই অ্যাক্সিসে ধরতে পারি আমাদের উৎপাদন একক, আর এটার মধ্যে ধরতে পারি আমরা ব্যয়, ঠিক আছে। 1 2 3, 1 2 3। দ্যাট মিনস আপনি যদি 1 একক উৎপাদন করেন, আপনার ব্যয় পড়বে কত টাকা, ব্যয় পড়বে হচ্ছে 3 টাকা। আপনি যদি 2 একক উৎপাদন করেন তাহলে ব্যয় পড়বে হচ্ছে 1 টাকা। তার মানে দেখেন, আপনি যখন উৎপাদনের পরিমাণ বাড়াচ্ছেন তখন ব্যয়ের পরিমাণ আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে। আবার একটা সার্টেন সময় শেষে যে এই ব্যয়ের পরিমাণ হচ্ছে আবার বাড়বে। কেন বাড়বে দেখেন, আমার একটা ক্লাসের জন্য 50,000 টাকা দিতে হচ্ছে, স্টুডেন্ট আমি 50 জন বসাতে পারবো। এখন ধরেন আমার 70 জন স্টুডেন্ট, তো 70 জন স্টুডেন্টকে তো এক ক্লাসে বসানো যাবে না, তো তখন করতে হবে কি, তখন আমার আবার আরেকটা, তার মানে এখন 70 জন স্টুডেন্টের জন্য আমাকে কত টাকা দিতে হচ্ছে, আমাকে দিতে হচ্ছে 1 লাখ টাকা। 1,00,000 তখন কি টাকা। খরচটা কি আবার বেড়ে যাচ্ছে না? তো যেই জায়গায় উৎপাদন বাড়ার কারণে, আমার উৎপাদন বাড়ার কারণে হচ্ছে কি একক প্রতি ব্যয়টা আমার কমতে থাকবে, সেটাকে বলা হয় মিতব্যয়। সেটাকে বলা হয় কি, মিতব্যয়। কারণ কি, মিতব্যয়ী। আমার ব্যয়ের পরিমাণটা কমতেছে। তো দেখেন একটা সার্টেন সময় শেষে যে আমার ব্যয়ের পরিমাণটা কি, ব্যয়ের পরিমাণটা হচ্ছে সর্বনিম্ন। 1 মিনিট হোল্ড করেন, স্টুডেন্ট আসছে। আমার ব্যয়ের পরিমাণটা হচ্ছে সর্বনিম্ন। নিম্ন। তো এই যে সর্বনিম্ন ব্যয়টা যে আছে, এটাকে বলা হয় কাম্য উৎপাদন মাত্রা। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় এরকম লেভেলে তারা উৎপাদন করুক যাতে হচ্ছে তাদের ব্যয়টা কি সবচেয়ে কম হয়। আর ব্যয় যখন কম হবে তখন কি আমার মুনাফার পরিমাণটা আমি বাড়ায় দিতে পারবো, বা কস্ট অ্যাডভান্টেজ আমি পাবো কম্পিটিটরস থেকে, রাইট। আর তারপর হচ্ছে আমার পরবর্তীতে আমি যখন আবার উৎপাদনের পরিমাণ বাড়ানো স্টার্ট করে দেবো, তখন হচ্ছে কি ব্যয়ের পরিমাণ আমার আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। সেটাকে বলা হয় অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। বুঝতে পারছেন মিতব্যয়ী, কাম্য এবং অমিতব্যয়ীর মধ্যে ডিফারেন্স? জি। আচ্ছা, এখন আপনাদের বলেন তো, আমরা মতবাদ পড়ছিলাম না, মনে আছে? মার্কেটিং এর তো মতবাদ ছিল, জি। না? উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ। এখন বিক্রয় বলেন তো, মতবাদ, এই বিক্রয় যে, মতবাদ। হ্যাঁ, তো এই যে কাম্য উৎপাদন মাত্রা আছে বা উৎপাদন মাত্রার ধারণা যাই বলি না কেন, এই যে ধারণাটা, এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট বিপণনের বা মার্কেটিং এর কোন মতবাদের সাথে রিলেটেড, বলতে পারবেন এটা? উৎপাদন মাত্রার মতবাদ। উৎপাদন মাত্রার সাথে রিলেটেড, গুড। তার কারণ কি, কজ আমার যদি উৎপাদন বাড়ে তাহলে হচ্ছে কি প্রোডাকশন কস্ট আমার কমে যাবে, ঠিক আছে। সো এই টার্গেটটাই থাকে প্রত্যেকটা কোম্পানি, যে উৎপাদনের পরিমাণ বাড়ায় দিয়ে তারপর হচ্ছে কি আমি ব্যয়ের পরিমাণ আস্তে আস্তে কমায় দেব। ওকে, সো এটা ছিল আমাদের উৎপাদন মাত্রা একটা জাস্ট কনসেপ্ট। এখন হচ্ছে যে উৎপাদন মাত্রার যে গুরুত্বগুলি আছে, এই গুরুত্বগুলির দিকে একটু চোখ বলে, যে আপনি কত উৎপাদন করবেন, কেন করবেন, সেই জিনিসগুলি এখানে দেওয়া আছে। যেমন ধরেন এখানে দেওয়া আছে চাহিদা ও যোগানের সমতা বিধান। তো চাহিদা যোগানের সমতা বিধান কিভাবে আপনার উৎপাদন মাত্রা এই জিনিসটা করতে পারে। সে ফর এক্সাম্পল, আপনার কোম্পানি প্রডিউস করতেছে হচ্ছে 1000 একক, কিন্তু মার্কেটের ডিমান্ড আছে মাত্র 200 একক, তাহলে হচ্ছে কি আপনার গোডাউনে 800 একক বিক্রিত থেকে যাবে, রাইট। তো যদি আপনার জি। গোডাউনে প্রোডাক্ট অবিক্রিত অবস্থায় থেকে যায়, দ্যাট মিন্স কি আপনি সম্পদের অপব্যবহার করতেছেন, আপনার ইনভেস্টমেন্ট করে রেখে দিচ্ছেন, এগুলি বিক্রি হবে না, আপনার গুদাম করার জায়গা নষ্ট হচ্ছে, এগুলি দেখাশোনার জন্য টাকা পয়সা খরচ হচ্ছে। তো করতে হয় কি, আপনার উৎপাদন মাত্রা কত হবে সেটা আপনাকে সাপ্লাইয়ের উপর, ডিমান্ডের উপর বেস করে আপনাকে করতে হয়, যে বাজারে যেটুক চাহিদা থাকে সেই অনুযায়ী যদি আপনি উৎপাদন করতে পারেন তাহলে দেখা যাবে কি আপনার বেশি মজুতও থাকবে না। আবার হচ্ছে এরকমও হবে না যে আপনার ডিমান্ড আছে কিন্তু আপনি মানে কি বলবো প্রোডাক্ট সাপ্লাই করতে পারতেছেন না।
যেমন ধরেন মার্কেটে 1000 প্রোডাক্টের ডিমান্ড আছে, আপনি প্রডিউস করতেছেন মাত্র 200 একক, তার মানে কি ওই যে 800 একক আপনি চাইলে এই প্রোডাকশনটা বাড়ায় দিয়া আপনি হচ্ছে কি ওই ডিমান্ডটাকে মিট করতে পারতেন, প্রফিট করতে পারতেন, বাট আপনি করতে পারতেন না। তো আপনি কতটুকু প্রডিউস করবেন সেটা করবে হচ্ছে কি এই জিনিসের উপর, চাহিদা সক্ষমতার উপর, ঠিক আছে। তো এখানে যে বাকি যে গুরুত্বগুলি আছে সেই গুরুত্বের উপর গুরুত্বের উপর একটু চোখ বুলান। গুরুত্বের উপর চোখ বুলান, তারপর বলেন যে এটা কেন বুঝেন নাই বা হচ্ছে কোনটা বুঝে নাই। আমি কিন্তু আপনাকে ধরবো যে এটা দ্বারা কিভাবে মিন করতেছে। প্রত্যেকটা গুরুত্ব দেখেন যে উৎপাদন মাত্রার গুরুত্ব কোনটা কেন কি মিন করছে, কোনটা বুঝে নেই, এরকম কি দেওয়া আছে বলেন, বুঝে নেই এরকম কোনো পয়েন্ট আছে? চা যোগানের সমতা বিধান আর প্রতিযোগিতা মোকাবেলায় দুটো বুঝে নেই। আচ্ছা, এটা তো এই যে চাহিদা যোগান সমতা তো এখনই বুঝিলাম, শোনেন নাই? শুনছি ভাইয়া, খেয়াল করিনি, এটা বুঝে নেই। আচ্ছা, সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল আপনার মার্কেটের ডিমান্ড আছে 1000 এককের, তাহলে আপনাকে প্রডিউস করতে হবে কত? 1000 একক। তো আপনি যদি 1000 থেকে বেশি প্রডিউস করেন, আপনি যদি বেশি প্রডিউস করেন তাহলে কি হবে? আপনার হচ্ছে মজুদ হিসেবে থেকে যাবে, যেটা আপনার জন্য ক্ষতিকর, অবিকৃত থেকে। আবার যদি কম আপনি প্রডিউস করেন তাইলে হচ্ছে কি আপনার মার্কেটে বিক্রি করার চাহিদা আছে কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন না, তার মানে আপনি প্রফিট হারাচ্ছেন, ঠিক আছে। তো এই উৎপাদন মাত্রাটা এর জন্য ডিসাইড করতে হয় যে আপনার চাহিদা এবং যোগানের মধ্যে সমতাটা ব্যালেন্স করে কি উৎপাদন মাত্রা, আপনি কতটুকু উৎপাদন করবেন সেটার উপর হচ্ছে কি চাহিদা এবং যোগান, মানে আপনি কতটুকু সাপ্লাই করতেছেন আর মার্কেটে কতটুকু ডিমান্ড আছে সে ইকুইলিব্রিয়াম বা সমান করে হচ্ছে এই উৎপাদন মাত্রা। বুঝতে পারছেন এখন চাহিদা যোগানের সমতা? জি ভাইয়া। হ্যালো, ওকে। তারপর প্রতিযোগিতা মোকাবেলা, এখন আপনি প্রতিযোগিতা কিভাবে মোকাবেলা করবেন? সে ফর এক্সাম্পল এই যে বললাম আপনার ডিমান্ড আছে 100, মানে হচ্ছে ডিমান্ড আছে 1000, আপনি প্রডিউস করতেছেন 200, তাহলে বাকি 800 ডেফিনেটলি অন্য না কোনো প্রতিযোগিতারা তারা দিয়ে দিবে মার্কেটে, রাইট? তার মানে কি তারা হচ্ছে মার্কেট দখল করে নিবে আপনার থেকে বেশি, এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে এই যে উৎপাদন মাত্রা, আমরা কাম্য উৎপাদন মাত্রা পড়লাম না, রাইট? তো আপনি যদি মানে উৎপাদন বেশি করেন তাহলে আপনার ব্যয় বেশি হইছে, বাট আপনি যদি কাম্য উৎপাদন মাত্রায় করেন তাহলে হচ্ছে কি ব্যয়টা সর্বনিম্ন হবে। আর যখন কম ব্যয়ে কাস্টমারদের আপনি দিতে পারবেন তখন কাস্টমাররা খুশি হবে। তো এখন ধরেন প্রতিযোগী যারা আছে তারা কাম্য উৎপাদন মাত্রায় করে কষ্টটা এক কম করে হচ্ছে কাস্টমারদের দিচ্ছে, কিন্তু আপনি না বুঝে ইচ্ছা রকম প্রডিউস করতেছেন, আপনার খরচ বেশি হচ্ছে, আপনার প্রোডাক্টের দামও বেশি রাখতেছেন, তখন হচ্ছে কি কাস্টমার আপনার প্রোডাক্ট কিনতে চাইবে না। তো এর জন্য আপনার প্রতিযোগিতায় কিভাবে মোকাবেলা করবেন তার জন্য হচ্ছে আপনার উৎপাদনের মাত্রাটা সিলেক্ট করা জরুরি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তারপর উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি। আচ্ছা, এটা মাত্র মনে মনে ভাবতেছিলাম, এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট সেন্সে এই জিনিসটা আসে। সেটা হচ্ছে এই যে যেমন ধরেন আপনার কস্ট যদি মানে কমে যায় তখন এই যে দেখেন এখানে দেওয়া আছে কি মুনাফা অর্জন, ঠিক আছে। তো আপনার হচ্ছে কি মুনাফা অর্জিত হবে। তো যখন আপনার মুনাফা বেশি বেশি অর্জিত হবে তখন কি আপনি মানে কোম্পানির যে কর্মী টর্মী যারা আছে তাদেরকে বেশি বেশি করে হচ্ছে আপনি ইনসেনটিভ দিতে পারবেন, বা তাদেরকে উৎসাহ ও উদ্দীপনামূলক হচ্ছে জিনিসপত্র তাকে দিতে পারবেন, মানে ইনসেন্টিভ মানে গিফট, খাস বাংলা বলতে গেলে গিফট। যেমন এই যে আপনাদের বললাম না, যেমন ধরেন আপনি সেলস এ যদি থাকেন আপনাদের বোনাস, মানে ধরেন আপনি ধরেন বিইটি যদি জব করেন, বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান যদি জব করেন, কারণ ওইখানে আপনার প্রত্যেক মাসের স্যালারি হচ্ছে আপনার এই যে এক্সেস আপনি 500 একক কিনে রাখছেন, ঠিক আছে,
তাহলে কি সেটা আপনার কাঁচামালের অপচয় হচ্ছে না? তো আপনি যদি ঠিক মতো প্রডিউস করতে পারেন, উৎপাদন মাত্রাকে ঠিক রেখে ধরতে পারেন, তাহলে কাঁচামালটা বেশি ওয়েস্ট হবে না, কাঁচামালটা অব্যবহৃত থাকবে না, কাঁচামালটা আপনি রেগুলার বেসিসে ইউজ করে ফেলতে পারবেন। যেমন আপনাদের বাসাবাড়ির কথা যদি বলি, আপনার বাসাবাড়ির কাঁচা বাজার কতদিনের জন্য কিনে? এক মাসের কাঁচা বাজার একসাথে কিনে রাখেন না কেন? ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে, রাইট? এই জন্য হচ্ছে কি আপনার যতটুকু ভোগ করবেন বা হচ্ছে প্রডিউস করবেন সেই অনুযায়ী হচ্ছে আপনাকে কাঁচামালটা কিনতে হবে। ক্লিয়ার? জি। ওকে, তারপর আর কিছু নাই আই গেস। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে পয়েন্ট, সেটা হচ্ছে উৎপাদন মাত্রা ধরন। তো অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি। তো এইখানে যে জিনিসটা দেওয়া আছে না, এই জিনিসটা হচ্ছে আমি অন্য একটা ডিফারেন্ট জায়গা থেকে আমি আপনাদের পড়াই, এখানে দেওয়া নাই। সেটা হচ্ছে নিউ শেয়ার। ওকে, দেখতে পাচ্ছেন না ক্ষুদ্র, মাঝারি? গুরুত্ব ম্যানুফ্যাকচারিং। ওকে, এই যে এই পয়েন্টটা যে ক্ষুদ্র মাঝারি উৎপাদন বা তারপর হচ্ছে আপনার বৃহদায়তন উৎপাদন, এই জিনিসগুলি হচ্ছে এখানে দেওয়া আছে, শিল্প বা উৎপাদন যাই বলি না কেন। তো এইখান থেকে না আপনার যে ইনফরমেশনগুলি কোর ইম্পর্টেন্ট, যে ইনফরমেশনগুলি আপনার কোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে হচ্ছে যদি কোশ্চেন দেয় আর কি, যদি কোশ্চেন দেয় সেটা দিতে পারে হচ্ছে আপনার অতি ক্ষুদ্র উৎপাদন বা এন্টারপ্রাইজের ক্ষেত্রে আপনার মূলধনের পরিমাণ কতটুকু, সেটা হচ্ছে 10 লাখ থেকে 75 লাখ, এবং আপনার শ্রমিকের সংখ্যা কত, 16 থেকে 30 জন। মার্কেটিং এ আসলে এইসব জিনিস আসে না, তবু হচ্ছে যদি কোশ্চেন আসে এই পয়েন্ট থেকে হচ্ছে কি আপনার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো আমার উৎপাদনমূলক প্রতিষ্ঠানগুলিতে বা প্রোডাক্ট রিলেটেড প্রতিষ্ঠানগুলিতে আমার ব্যয় লাগে অতি ক্ষুদ্রের ক্ষেত্রে 10 থেকে 75 লাখ, আর হচ্ছে 16 থেকে 30 জন। আপনাদের কাছে তো এই শীটটা নাই, তাই না? ব্যাকবোনের শীট কি সবার কাছে আছে? না ভাইয়া। নাই। তাহলে এক কাজ করেন, ঝটপট হচ্ছে চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, অথবা চাইলে হচ্ছে খাতার মধ্যে লিখে নিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। ঠিক আছে? আর স্ক্রিনশট নিয়ে নিতেছি। হ্যাঁ, গুড, আপনারা স্মার্ট তো, এর জন্য বলা লাগে না। আর হচ্ছে সেবামূলকের ক্ষেত্রে মূলধন লাগে হচ্ছে 10 লাখ এবং শ্রমিকের সংখ্যা হচ্ছে 15 জন। ঠিক আছে? এইটা গেল ইনফরমেশন, এটা তো বুঝানোর কিছু নাই, এটা তো জাস্ট হচ্ছে মনে রাখবেন, এখানে বলে দিবে, আপনাকে বলবে যে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজের ক্ষেত্রে মূলধনের পরিমাণ কত হয় বা শ্রমিকের সংখ্যা কত হয়। সো জাস্ট হচ্ছে এটা ডিরেক্ট মুখস্থ করবেন। এরপর হচ্ছে আপনার ক্ষুদ্র এন্টারপ্রাইজ, আগে পড়ছি কি অতি ক্ষুদ্র, এখন হচ্ছে ক্ষুদ্র। তো ক্ষুদ্রের ক্ষেত্রে আপনার মূলধনটা হয় 75 লক্ষ থেকে 15 কোটি টাকা, এবং আপনার কর্মী হয় 31 থেকে 120 জন, যেটা সেবা, এবং 16 থেকে 50। তো হয়তোবা এই ইনফরমেশন গুলি ভুলে যেতে পারেন আপনাদের। তো এই ইনফরমেশন গুলি থেকে যদি মনে করেন যে বেশি বেশি ভুলে যাচ্ছেন, অন্তত যে এই যে সেবামূলকটা কম ইম্পর্টেন্স, দরকার সেবামূলকটা কম পড়েন, বাট হচ্ছে উৎপাদনমূলক বা প্রোডাক্ট রিলেটেড যেটা আছে সেই ইনফরমেশন গুলি অন্তত চেষ্টা রাখেন মনে রাখার। ঠিক আছে? মিনিমাম ওই জিনিসগুলি একটু মনে রাখার চেষ্টা রাখবেন। তারপর আমরা পড়বো হচ্ছে মাঝারি। হোল্ড অন, একটু অ্যানোটেশন। এরপরে হচ্ছে আমাদের আছে মাঝারি। তো মাঝারির মধ্যে আছে হচ্ছে আমার মূলধনটা হচ্ছে আমার 15 কোটি থেকে 50 কোটি, এবং শ্রমিক হচ্ছে আমার 121 থেকে 300 জন, যেটা হচ্ছে কি, আর এটা পোশাক শিল্প বা শ্রম ঘন শিল্প, এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, যে পোশাক শিল্প বা শ্রম ঘন শিল্পের ক্ষেত্রে সেটা সর্বোচ্চ সংখ্যা হইতে পারে 300 জন। মাঝারি শিল্পটা কি আমার নরমালি হয় 121 থেকে বা 300 জন, এটা নরমালি হয়। কিন্তু যেই শিল্পটা হচ্ছে আমার মানে কি বলবো শ্রম ঘন শিল্প বা পোশাক শিল্প, সেক্ষেত্রে আমার শ্রমিক 300 টাকা সর্বোচ্চ 1000 জন হইতে পারে। এরপর হচ্ছে আমাদের বৃহদায়তন। বৃহদায়তনের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে 50 কোটি থেকে 50 কোটি সর্বোচ্চ, এবং হচ্ছে শ্রমিক সংখ্যা হচ্ছে কি
আমার 300 জন। তো আগেরটার মধ্যে 300 অধিক। হ্যাঁ 300 জনের অধিক। তো আগেরটার মধ্যে কি আমার সর্বোচ্চ হইতে পারতো 1000 জন, কিন্তু এইখানে যদি বৃহদায়তন প্রতিষ্ঠানটা পোশাক শিল্প বা শ্রম গণ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে কর্মীটা 1000 জনের অধিকও হইতে পারে। আগে কি সর্বোচ্চ 1000 জন হবে, কিন্তু বৃহদায়তনে কি 1000 জনের বেশি হবে। বুঝতে পারছেন? জাস্ট এই কয়টা পয়েন্ট হচ্ছে মাস্ট বি, মানে পড়লে এই কয়টা পয়েন্ট পড়লে আপনার জন্য কোয়াইট এনাফ। এরপরে আপনাদের উৎপাদনে যে জিনিসগুলি দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে আপনার কাম্য উৎপাদন মাত্রা, তারপর হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অমিত ব্যয় উৎপাদন মাত্রা। সেই জিনিসগুলি আমরা ফার্স্টে ভাইয়া অতি ক্ষুদ্রটা আরেকটু দেখাবেন? অতি ক্ষুদ্রটা ডেফিনেটলি এই যে স্ক্রিনশট চালিয়ে নিতে পারেন, জুম করবো আরো না আছেন তারাও হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে রেখেন যাতে পরবর্তীতে পড়তে সুবিধা হয়। ঠিক আছে। ওকে, সো আমরা এখন পিপিটি তে চলে যাই। পিপিটি তে এরপরে জাস্ট এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে বলছে, ঠিক আছে? তো ক্ষুদ্র এবং মাঝারি বলতে মানে চিন্তা করবেন ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলি হচ্ছে কোন ধরনের। এই যে আপনাদের ম্যানেজমেন্টে পড়ে আসছেন না, ম্যানেজমেন্টের ক্ষেত্রে থেকে বলেন তো যেই প্রোডাক্ট মানে কি বলবো এটার কোশ্চেনটা জানেন কি, দাঁড়ান কোশ্চেনটা মনে করি, যে যেগুলিতে হচ্ছে মূলধন আপনার কম লাগে, কোন সংগঠন আছে না, সংগঠনগুলির মধ্যে কোন সংগঠনে মূলধনের পরিমাণ তুলনামূলক কম লাগে এবং সহজে গঠন করা যায় বলেন তো? ব্যবসা সংগঠন আছে না, অংশীদারি, তারপর জি জি। যৌথ মূলধনী, ওগুলির মধ্যে থেকে বলেন তো কোন সংগঠনের ক্ষেত্রে আপনার মূলধনের পরিমাণ তুলনামূলক কম লাগে এবং চাইলে অতি সহজেই গঠন করা যায়? এক মালিকানা অংশীদারি। এক মালিকা, এক মালিকানা অংশীদারি না, এক মালিকানা অংশীদারিও তো সীমিত মূলধন এবং চাইলে আপনি খুব ইজিলি না আপনি হচ্ছে বিজনেসটাকে সেট আপ করতে পারেন। তো আপনি ধরে নিবেন কি, আপনি ধরে নিবেন যে ক্ষুদ্র মাঝারি চিন্তা করার সময় ধরে নিবেন ওই এক মালিকানা বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে? তো এক মালিকানা বিজনেস বা ওই ছোট ছোট বিজনেসের ক্ষেত্রে আপনার গুরুত্বটা কি, এই বিজনেসগুলি আপনার কি গুরুত্ব বহন করতে পারে? তো এইখানে হচ্ছে এই গুরুত্বটাকে তিনটা অ্যাঙ্গেল থেকে ভাগ করছে: গ্রাহকের দৃষ্টিকোণ, ব্যবসায়িক দৃষ্টিকোণ, অর্থনৈতিক দৃষ্টিকোণ। তো এইখান থেকে যদি এমসিকিউতে কোশ্চেন দেয়, এমসিকিউতে যদি কোশ্চেন দেয় তাহলে আপনাকে কোশ্চেন দিবেন যে নিচের বা হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বা গ্রাহকের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, অর্থাৎ কোনটার আন্ডারে কোনটা পড়তেছে সেই ইনফরমেশনটা জাস্ট আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট, সেটা আপনারা একটু দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনাকে যদি রিটেনের কোশ্চেন দেয়, যদিও দিবে না, যদি দেয় তাহলে আপনাকে দিতে পারে বা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা, এরকম লেভেলে আপনাকে দিবে। তো আমি তো ইম্পর্টেন্ট জিনিসগুলি তো বলছি যে আপনাকে কোন জিনিসগুলি রিটেনের কোশ্চেন ইম্পর্টেন্ট হইতে পারে সেটা আমি আপনাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি আপনাদের দিয়ে দিব, যেহেতু আপনাদের এখনো অনেক সময় বাকি আছে। যেই মানে সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনাদের তো রেজাল্ট বের হওয়ার কথা ছিল এই মাসে, বাট রেজাল্ট তো এখনো বের হয় নাই। তো জানুয়ারি মাসের আরো ধরে দিই যে জানুয়ারি 10 তারিখ, তো আপনাদের পরীক্ষা যথেষ্ট লেভেলে পিছাবে, পরীক্ষা হইতে হইতে দেখা যাবে মার্চ বা এপ্রিল পড়ে যাবে। তো যথেষ্ট সময় আছে, বাট আমাদের লেকচার হচ্ছে প্রায় শেষ। তো আর মাত্র 3 সপ্তাহ, অর্থাৎ 21 দিন, 20 দিনের মধ্যে হচ্ছে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আমাদের যথেষ্ট টাইম থাকবে। পরবর্তীতে এতদিন যা পড়ে আসছেন পড়ে থাকবেন, তারপর হচ্ছে আমি জাস্ট যে ইম্পর্টেন্ট যে রিটেন কোশ্চেন গুলি দিয়ে দিব, ওইগুলো হচ্ছে ডেফিনেটলি মানে মাস্ট বি আপনি দেখে যাবেন। এরপরে অ্যাক্সেস করতে পারলে তো অবশ্যই আপনার ভালো, বাট আমি যেগুলো দিয়ে দিব সেগুলো অবশ্যই চেষ্টা করবেন দেখে যাওয়ার, ঠিক আছে? ওকে, তো এখন এই যে গুরুত্বগুলি আছে, গুরুত্বগুলির মধ্যে থেকে দেখেন তো কোন গুরুত্বটা বুঝে না গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, ব্যবসায়িক দৃষ্টিকোণ, এগুলি বেসিক জিনিস, এগুলি আপনার ম্যানেজমেন্টও বহুতবার পড়ে আসছেন বা দেখলেই বুঝে যায়, তবুও বুঝেন না এরকম কোনো কিছু যদি থাকে আপনি বলেন, আমি সেই পয়েন্টটা আমি বুঝিয়ে দিচ্ছি, বা আমি কিন্তু কোশ্চেন ধরবো পরবর্তীতে, বলেন। শিল্পের বিকেন্দ্রীকরণ, এটা বুঝি নাই। কোনটা শিল্পের বিকেন্দ্রীকরণ? আচ্ছা, বিকেন্দ্রীকরণ জিনিসটা কি সেটা বুঝেন? বিকেন্দ্রীকরণ জিনিসটা কি বুঝায়? প্রসার করা এই ধরনের কিছু?
মানে হচ্ছে যখন একটা প্লেসে সবকিছু থাকবে তখন সেটাকে বলা হয় কেন্দ্রীভূত। যেমন বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা হচ্ছে কি সকল হেডকোয়ার্টার বা বিজনেস হেডকোয়ার্টারদের একটা কেন্দ্রীভূত স্থান, ঠিক আছে। আর বিকেন্দ্রীভূত মানে হচ্ছে ছড়ানো ছিটানো থাকবে। বিকেন্দ্রীভূত মানে কি ছড়ানো ছিটানো থাকবে। তাহলে এখন দেখেন এই যে এক মালিকানা বিজনেস যে আছে এটা কি শুধুমাত্র শহরেই হয় বা একটা নির্দিষ্ট কোনো প্লেসে হয় না, বরং এই জিনিসটা মানে যে কোনো জায়গায় হচ্ছে কি হইতে পারে, যে কোনো জায়গায় যে কোনো শিল্পের হচ্ছে গঠন হইতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটাই বোঝাচ্ছে যে এক মালিকানা বিজনেস বা ক্ষুদ্র মাঝারি তো চাইলে গঠন করে ফেলা যায়। তো যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় হচ্ছে কি এই জিনিসটা গঠন করে ফেলতে পারে। এর জন্য হয় কি আমার বিজনেস বলি বা শিল্প বলি সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার প্রসারটা বা বিকেন্দ্রীভূত জিনিসটা হয়ে যায়, যে ছড়ানো ছিটানো সব জায়গায় হচ্ছে কি আমার বিজনেসটা গ্রো করে ইকুয়ালি। বুঝতে পারছেন এখন? না ভাইয়া। বুঝেন নাই এখনো? না। আচ্ছা, যেমন ধরেন খুচরা ব্যবসায়ীগুলি কি শুধুমাত্র ঢাকাতেই বিজনেস করে? না। না। তো খুচরা ব্যবসায়ীরা যদি শুধুমাত্র ঢাকাতেই বিজনেস করতো তাহলে সেটা হতো কেন্দ্রীভূত, ঠিক আছে। তাহলে সেটা হতো কি কেন্দ্রীভূত। কিন্তু খুচরা ব্যবসায়ীরা মানে নিজের বাসার পাশে মানে যে কোনো বাংলাদেশের নানান জায়গায় হচ্ছে বিজনেস করতেছে না? তারা কি এক জায়গায় গুচ্ছ আছে নাকি ছড়ানো ছিটো আছে বাংলাদেশের সারা বাংলাদেশের মধ্যে? ছড়াই ছিটাই আছে। তো এই জিনিসটা মিন করতেছে যে শিল্পের বিকেন্দ্রীভূত মানে হচ্ছে এই যে নানান জায়গায় যে আপনি নানান জিনিস নিয়ে বিজনেস করতেছেন, তো শিল্পটা হচ্ছে কি নানান জায়গায় গ্রো করতেছে, বিজনেসটা নানান জায়গায় গ্রো করতেছে, শিল্পের বিকেন্দ্রীভূত হচ্ছে, এই জিনিসটাই মিন করতেছে। এখনো বুঝেন নাই? বুঝছি না। ওকে, ঠিক আছে। তারপর তারপর বলেন আর কোনো পয়েন্টে প্রবলেম নাই? নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্র ব্যবসার দৃষ্টিকোণ নতুনত্ব, থেকে। আচ্ছা নতুনত্ব উৎপাদনের ক্ষেত্রে, আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে যে আমার যে ক্ষুদ্র এবং মাঝারি জিনিসগুলি আছে সেই জিনিসগুলি চাইলে নিজেরাই করতে হবে। যেমন এই যে করোনাকালীন সময় হলো না, করোনাকালীন সময় দেখেন অনলাইনে কিন্তু অনেক বিজনেস গ্রো করছে। কেন করছে? কেউ ধরেন মানে হাতের কাজ করতে জানে, তো সে ধরেন হচ্ছে কি বলবো আহ ছোট ছোট জারবাতি বানাচ্ছে বা ফুল বানাচ্ছে বা ধরেন ফুড বানাচ্ছে। তারপর হচ্ছে কেউ চাইলে হচ্ছে নকশি খাতার কাজ করে সেটা বিক্রি করতেছে, রাইট? তো তার মানে কি এখানে হচ্ছে আপনার যে প্রতিভা থাকে বা নতুন নতুন কিছু গ্রো করার আপনার চিন্তা ভাবনা থাকে। তো ক্ষুদ্র মাঝারিতে যেহেতু আপনার কম মূলধন নিয়ে আপনি চাইলেই নতুন কিছু করে স্টার্ট করে দিচ্ছেন, তো নতুনত্বের ব্যাপারটা হচ্ছে কি এই জিনিসটার সাথেই রিলেট থাকে। বুঝতে পারছেন এখন? জি। ওকে, তারপর আপনাদের মধ্যে থেকে একজন বলেন তো এখানে আন্তঃব্যক্তিক সম্পর্ক বলতে কি বোঝানো হচ্ছে? আন্তঃব্যক্তিক সম্পর্ক গ্রাহকের সাথে বিক্রেতার আহ, বিক্রেতার সম্পর্ক, গুড, এক্সিলেন্ট। তো আমার হচ্ছে কি এই যে আপনাদের কিসের ক্ষেত্রে এটার নাম জানি কি ভুলে গেলাম, সবচেয়ে উৎপাদক, ভোক্তা এবং উৎপাদক এদের মধ্যে সংযোগ স্থাপন করে কে? ভোক্তা এবং উৎপাদক এদের মধ্যে সংযোগ স্থাপন করে কে? মধ্যস্থ ব্যবসায়ী, পাইকার। মধ্যস্থ ব্যবসায়ী বা মধ্যস্থ কারবারি, যেই মধ্যস্থ কারবারি হইতে পারে পাইকার, হইতে পারে খুচরা ব্যবসায়ী। তারপর খুচরা বলেন ব্যবসায়ী, হ্যাঁ। পাইকার এবং ভোক্তার মাঝে সম্পর্ক সৃষ্টি করে কে? খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী। এবং হচ্ছে এই যে আমরা পড়ে আসছিলাম না যে খুচরা ব্যবসায়ীর গুরুত্ব, তা পাইকারি ব্যবসায়ীর গুরুত্ব, এখানে পড়ছিলাম যে তাদের সাথে সম্পর্ক থাকে, এরা কি চায় না চায় এই ইনফরমেশন গুলি কি পরবর্তীতে পাইকার বা উৎপাদকের। তো এর জন্য খুচরা ব্যবসায়ী যারা থাকে বা ক্ষুদ্র প্রতিষ্ঠান যারা, কিন্তু যদি এই যে ফেয়ার এন্ড লাভলি যে অ্যাড দেয়, ফেয়ার এন্ড লাভলি প্রোডিউস করে কে? ফেয়ার এন্ড লাভলি তো নাই, গ্লো এন্ড লাভলি। তো ও এই করে কে? ইউনিলিভার। তো ইউনিলিভারের সাথে, ইউনিলিভার তো একটা বৃহৎ প্রতিষ্ঠান, তার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে, আন্তঃব্যক্তিক সম্পর্ক আছে? না। আপনার সম্পর্ক কার কাছে আছে? রহিম চাচা, তার যে দোকান আছে সেই করিম চাচার সাথে আপনার সম্পর্ক, তো সেই করিম চাচার দোকানটা হচ্ছে কি ক্ষুদ্র বা মাঝারি এন্টারপ্রাইজ, তো তার সাথে আপনার সম্পর্কটা থাকে।
ওকে, ক্লিয়ার? তাহলে হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব সম্পর্কে কারো কোনো প্রবলেম নাই কোনো না। পয়েন্টে? ওকে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যাব বৃহদায়তন এন্টারপ্রাইজ। যে ক্ষুদ্র এন্টারপ্রাইজের তো গুরুত্ব জানলাম, এখন হচ্ছে বৃহদায়তন যে প্রতিষ্ঠানগুলি আছে অর্থাৎ ইউনিলিভার, এত বড় বড় বিজনেসগুলি কেন দরকার? এত বড় বড় বিজনেসগুলি কেন দরকার? কোশ্চেনটা মাথায় রাখবেন কি, এই বড় বড় বিজনেসগুলি কেন দরকার। তো সেই কেনগুলি দরকার হচ্ছে এইখানে দেওয়া আছে। তো এখানে দেখেন বৃহদায়তন এন্টারপ্রাইজের গুরুত্ব এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা প্রত্যেকটা পয়েন্টের উপর চোখ বলেন এবং চোখ বুলে বলেন কোন পয়েন্টটা বুঝেননি। তো পরবর্তীতে যে এটা বুঝে নিয়ে আমি বুঝাবো এবং আমার কাছে মনে হবে যেটা আপনারা না বুঝার সম্ভাবনা সেই পয়েন্টটা আমি আপনাদের কোশ্চেন করব। তো বলেন। গবেষণামূলক কার্যক্রম ও শ্রম বিভাগের সুবিধা। শ্রম বিভাগের সুবিধা এবং গবেষণামূলক কার্যক্রম, জি। তাই তো? ওকে, গবেষণামূলক কার্যক্রমের ক্ষেত্রে এই যে দেখেন আমাদের বর্তমান সময় কি করোনা, করোনার কথা বলছেন না? তো এই যে করোনার টিকা, এই করোনার টিকা আপনি চাইলে কি বাসায় বসে একলা একলা বানাইতে পারবেন? যদিও বাংলাদেশে অনেকেই আছে অনেক টিকা টুকা বানালাইছে করোনার, বাট হচ্ছে তবু এই যে টিকাগুলি আছে বা এই যে গবেষণামূলক কার্যক্রমগুলি আছে, এই কার্যক্রমগুলি করার জন্য কিন্তু আপনার হিউজ লেভেলের ইনভেস্টমেন্ট দরকার, টাকা পয়সার দরকার, রাইট? যেমন ধরেন এই যে আপনারা যদি কোনো প্রোডাক্ট আমরা নতুন মার্কেটে ছাড়তে চাই, এটার জন্য মার্কেট রিসার্চ করতে হয়, মার্কেটিং টিম লাগে। তো আমার যদি মার্কেটিং টিমকে ভালো না হয়, এই রিসার্চ যদি আমার ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আমি আলটিমেটলি এই কাজগুলি করতে পারবো না। তো আপনি একটা প্রোডাক্ট বিক্রি হবে কি হবে না, ধরেন আপনি ধরেন পেঁয়াজের ব্যবসা করেন, এখন পেঁয়াজের টাকা কত রাখবেন, পেঁয়াজের দাম কত রাখবেন, এটা আপনার মন চাইলে আপনি রাখবেন, কিন্তু বড় বড় কোম্পানি চাইলে তো পেঁয়াজের দাম 100 টাকা করে হুট করে ধরে ফেলতে পারবে না। তারা এই জিনিসগুলির জন্য অনেক ধরনের গবেষণা কার্যক্রম চালায়, টাকা পয়সা চালায়। তো এই গবেষণা কার্যক্রম করার জন্য তো আপনার টাকা পয়সা দরকার বিশাল পরিমাণে। তো এই টাকা পয়সাটা বৃহদায়তন প্রতিষ্ঠান না হলে সেই জিনিসটা আপনার পক্ষে করা সম্ভব হবে না, কারণ আপনার কাছে সেরকম পরিমাণে হিউম্যান রিসোর্সও নাই, মানে হচ্ছে শ্রমিকও নাই, আর সেই রকম পরিমাণে হচ্ছে আপনার কি মূলধনও নাই। এর জন্য হচ্ছে আপনি পারবেন না। বুঝতে পারছেন জি এখন? বুঝতে পারছেন কি জি জি। গবেষণা কার্যক্রম? আচ্ছা, এখন আপনি শ্রম বিভাগের ক্ষেত্রে আপনি বলেন তো শ্রম বিভাগ এই জিনিসটা কি, আগে সেটা বলেন। শ্রম বিভাগ জিনিসটা কি? শ্রমকে বিভিন্ন বিভাগের মধ্যে ভাগ করে শ্রমকে দেয়া। ভাগ করা, ভাগ করে দেওয়া, কাজের ধরন অনুযায়ী শ্রমকে ভাগ করে দেওয়া, এটা হচ্ছে মেইন কথা। যেমন ধরেন আমি মার্কেটিং এর স্টুডেন্ট, তো আমার পক্ষে যদি আমাকে ফিনান্স ডিপার্টমেন্টে অ্যালট করা হয়, তাহলে দ্যাট ক্যান বি আ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর মি, রাইট? যদি আমাকে অডিটের কাজ দিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু আমার ক্ষেত্রে অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু আমাকে যদি মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যালট করা হয় তাহলে কিন্তু সেই কাজটা আমি অনেক ইজিলি করতে পারবো। তো বৃহদায়তন যে প্রতিষ্ঠানটা থাকে সেই প্রতিষ্ঠানে কিন্তু এই যে ফাইন্যান্সিং, তারপরে অ্যাকাউন্টিং, মার্কেটিং, প্রোডাকশন, সাপ্লাই চেইন, এরকম নানান ধরনের ডিপার্টমেন্ট থাকে। সো ওই ডিপার্টমেন্টের লোকেরা ওই কাজটা করতে করতে ওইটার প্রতি কি এক্সপার্টাইজ থাকে। সো ক্ষুদ্র মাঝারি ব্যবসায় তো আপনি লোক কি একলা, আপনি নিজেরই সবকিছু করতে হবে, আপনি শ্রমকে ভাগ করবেন কিভাবে? কিন্তু আপনার বৃহদায়তন প্রতিষ্ঠানে এত এত বিশাল কাজ থাকে, সো কোম্পানি কি করে এত এত প্রোডাক্ট নিয়ে তারা বিজনেস করে। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বা প্রত্যেকটা কাজের জন্য তারা হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করে দেয়। তো যখন আলাদা আলাদা ভাবে তারা ভাগ করে দিচ্ছে, তো পরবর্তীতে ওই যে কর্মীরা থাকে ওরা ওই কাজটা বারবার করার মাধ্যমে তাদের ভিতরে হচ্ছে একটা এক্সপার্টিস চলে আসে। সেটাই হচ্ছে আপনার শ্রম বিভাগের সুবিধা। বুঝতে পারছেন? তারপর আপাতত আর নাই, আপনার যদি কোনো কিছু মনে হয় যে না পারতে পারি ওটা জিজ্ঞেস করেন, আচ্ছা, দেখি পারি কিনা। আপনারা বলতে পারেন। আচ্ছা বলেন তো প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার। প্রাকৃতিক সম্পদের
সর্বোত্তম ব্যবহার, কিভাবে বৃহদায়তন এটা করতে পারে? আমরা যখন কোনো কিছু উৎপাদন করি তখন প্রথমে প্রাকৃতিক সম্পদ থেকে ওটা উৎপাদন করি। এর জন্য না, আরো আরো আছে। যেমন যেমন ধরেন এই যে আপনি কারেন্ট পাচ্ছেন, তারপর ধরেন এই যে ফ্যান পাচ্ছেন, তারপর কারেন্টের থেকে যদি বাদ দিয়ে আপনি ধরেন এই যে তেলের কথা যদি বলি, গ্যাসের কথা বলি, এগুলি কি সর্ট অফ প্রাকৃতিক সম্পদ। আপনি চাইলে কি সমুদ্রের মধ্যে নেমে যায় গ্যাস তুলে আনতে পারবেন না? It requires a lot of techniques, right? So because of this tech need a help, and which organization ensure you a huge capital, that is লার্জ অর্গানাইজেশন অথবা বৃহদায়তন অর্গানাইজেশন গুলি হচ্ছে কি তাদের অনেক মূলধন থাকে, যার কারণে তারা এই যে আধুনিক কলা কৌশল গুলি প্রয়োগ করতে পারে, অনেক মেশিনারি ইনভেন্ট করতে পারে। তো তারা ওই মেশিনারিজ গুলির মাধ্যমে কি খুব ইজিলি হচ্ছে ওই প্রাকৃতিক সম্পদগুলিকে খুব ভালোভাবে হচ্ছে ইউটিলাইজ করতে পারে। ঠিক আছে, তারপর আপনাদের মধ্যে থেকে বলেন প্রতিযোগিতা বৃদ্ধি, বৃহদায়তন প্রতিষ্ঠান কিভাবে প্রতিযোগিতা বৃদ্ধি করে? বৃহদায়তন প্রতিষ্ঠান কিভাবে প্রতিযোগিতা বৃদ্ধি করে? বলেন। আমি যখন একটা পণ্য উৎপাদন করব, বিক্রি করব, মার্কেটে শুধুমাত্র আমার কোম্পানি থাকে, ওনারা তো চাইবে যে আমাকে টপ করে ওনারা যেন বেশি বেশি বিক্রি করতে পারে, আমাদের সেলস যেন বৃদ্ধি পায়। এই মার্কেটগুলি সম্বন্ধে কি কিছু জানেন? না ভাইয়া, ফার্স্ট টাইম শুনলাম। এটা সম্পর্কে শুনেনি? ফার্স্ট টাইম শুনলাম। ওকে, ওয়ান টু বি নোটেড। টপিক বাদ দিছিলাম না, আপনাদের ব্যাকবোনে দেওয়া নাই আর কি। আর হচ্ছে মার্কেট মনে দেওয়া নাই, এই দুইটা টপিক আর ইনক্লুডেড হলো, এই দুইটা জিনিস আমি আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে, পরবর্তীতে কোন একটা লেকচার মানে তাদের যে স্লাইড আছে এই স্লাইডের থেকে মানে যে জিনিসগুলি দরকার নেই সেগুলি বাদ দিয়ে একটা স্লাইডের মধ্যে আমরা ওই জিনিসগুলি ইনক্লুড করে দেব। ওকে, বাট আমি হচ্ছে আপনাদের এখন আমি জাস্ট হচ্ছে আপনাদের ব্রিফ একটা কনসেপ্ট দিয়ে রাখতে, সেটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট আর মনোপলি মার্কেট। তো কম্পিটিটিভ মার্কেট মানে হচ্ছে এখানে অনেক বেশি সেলার থাকবে। ঠিক আছে, অনেক বেশি সেলার থাকবে। তো যখন ধরেন বেশি বেশি সেলার থাকবে তখন হচ্ছে কি ভোক্তাদের জন্য অনেক সুবিধা হয়। কারণ কি তখন বিক্রেতারাই নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে। যেমন ধরেন এই যে কি বলবো, যখন মার্কেটে যান, শপিং এ যান আর কি, তখন ধরেন কাপড়ের দোকানে যখন যান তখন আশেপাশে ধরেন অনেক কাপড়ের দোকান থাকে বা ধরেন জুতার দোকান থাকে। তো ধরেন একটা জুতা পছন্দ হয়েছে, সে দাম চাইছে 300 টাকা, আপনি বলছেন না 200 টাকা, পাশে দোকান থেকে বাইক সমস্যা নেই, আমার কাছে আসেন, আমার কাছে নিয়ে যান, এরকম হয় না? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো যখন সেলার বেশি থাকবে তখন ভোক্তাদের জন্য এটা সুবিধা, ভোক্তাদের জন্য এটা সুবিধা। কিন্তু যখন সেলার একজন থাকবে, অর্থাৎ মনোপলি মার্কেট একচেটিয়া বিজনেস করবে, তখন কাস্টমারদের জন্য পুরা বাস। যেমন ধরেন মানে যে কোম্পানি শুধুমাত্র একটাই প্রোডাক্ট বিক্রি করতেছে, আর কারো কাছ থেকে আপনি যদি কোনো সার্ভিস না পান, আপনি যদি আর কারো কাছ থেকে কোনো সার্ভিস না পান, আপনি বাধ্য হয়ে তার কাছ থেকে কিনা লাগবে। তো যখন আপনি তার কাছ থেকেই শুধুমাত্র প্রোডাক্ট গুলি কিনবেন, তখন তার মন চাইলে এই দাম 1000 গুণ বৃদ্ধি করে দিতে হবে, কিন্তু আপনার কেনা লাগবে, কিন্তু আপনার কেনা লাগবে। বুঝতে পারছেন? তো প্রতিযোগিতার বৃদ্ধিটা মানে হচ্ছে যে বৃহদায়তন প্রতিষ্ঠান তো চেষ্টা করবে যতটা সম্ভব যেই প্রোডাক্ট নিয়ে সম্ভব বিজনেস করার জন্য। তো এই যে দেখেন একটা চিপসের কথা যদি চিন্তা করি, এই চিপস ধরেন প্রাণ বিক্রি করে, বম্বে সুইটস বিক্রি করে, আরো বহু কোম্পানি বিক্রি করে। এর জন্য হচ্ছে কি দামটা আকাশচুম্বী কোনো দাম হয় না। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিযোগিতা বৃদ্ধি। ওকে, এছাড়া আর যেরকম যে পয়েন্ট আছে, আচ্ছা জীবনযাত্রার মান উন্নয়ন বলেন তো, জীবনযাত্রার মান উন্নয়ন জিনিসটা কি, কিভাবে হইতে পারে? বৃহদায়তন প্রতিষ্ঠান কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে? খুব সিম্পল কনসেপ্ট একটা। বলেন। কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? এখানে দেওয়া আছে যে বৃহদায়তন প্রতিষ্ঠান গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়ন করে। তো আমি জানতে চাচ্ছি কিভাবে কিভাবে বৃহদায়তন প্রতিষ্ঠান জীবনযাত্রার মান উন্নয়ন করে? ওদের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমরা উপকৃত হই।
এই যে তারা যে এই যে বড় বড় প্রতিষ্ঠানরা কিন্তু হচ্ছে ভালো ধরনের অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রডিউস করে না, তো তারা এরকম ভালো মানের প্রোডাক্ট প্রডিউস করার কারণে হচ্ছে কি আমরা এই প্রোডাক্টগুলি কনজিউম করে হচ্ছে কি আমাদের জীবনযাত্রার মানটাকে উন্নয়ন করতে পারছি। ঠিক আছে, ওকে। সো এইটা ছিল হচ্ছে আমাদের বৃহদায়তন প্রতিষ্ঠানের গুরুত্ব। তো এরপরে হচ্ছে আমাদের দেওয়া মিত ব্যয়, অমিত ব্যয়, কাম্য উৎপাদন মাত্রা, যেটা হচ্ছে অলরেডি কি আমরা আপনাদের বুঝিয়ে আসছি। এরপরে হচ্ছে দেওয়া আছে যে কাম্য উৎপাদন মাত্রার গুরুত্ব। ওই যে কাম্য উৎপাদন মাত্রা আপনার বলেন তো একজন, আপনাদের কাম্য উৎপাদন মাত্রা একজন বলেন, কাম্য উৎপাদন মাত্রা জিনিসটা কি? আশানুরূপ একটা উৎপাদন মাত্রা। আশানুরূপ? আপনার তো তার সংজ্ঞা বলেন, মানে হচ্ছে আরো স্পেসিফিক্যালি বলেন। আশা করলে কি উৎপাদন ওই পরিমাণ উৎপাদন করব, ব্যাপারটা কি তাই? না, কাম্য উৎপাদন মাত্রা কি তাই? একটু আগে কি বুঝাইলাম আর এখন কি বলতেছিস? তোদের কিন্তু আমি কি জানি ভার্চুয়ালি গলার টিপে মেরে ফেলবো রে। হাতটা বাড়াই দেন। হাতটা বাড়াই দিব না? ঠিক করে বলেন, ঠিক করে বলেন। না আসলে ভাইয়া যতটুকু বিক্রি হবে বেশি উৎপাদন করবে না, আবার কম উৎপাদন করবে না, একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করবে যা গ্রাহকদের চাহিদাও থাকবে, সরবরাহ করতে পারবো। আর আমার বেশি উৎপাদন করলে তো প্রতিষ্ঠান থাইকা যাবে, আপনি তখন এই যে কথা বলেন। আপনি কথা ঠিকই বলতেছেন, বাট মেইন কি পয়েন্টটাতে হিট করতে পারতেছেন না এখনো। কাম্য উৎপাদন। বাকিদের মধ্যে হ্যালো হুম, বলেন বলেন। ভাই, কাম্য উৎপাদন মাত্রা বলতে বোঝায় সেই উৎপাদনের যে মাত্রাটাতে ব্যয় সবচাইতে কম হবে, আর এক্স্যাক্ট। উৎপাদন সবচাইতে বেশি এবং ব্যয় সবচাইতে কম হবে একক প্রতি। গুড। এইটা হচ্ছে আমার কি পয়েন্ট। কাম্য উৎপাদন মাত্রা কি পয়েন্ট হচ্ছে কি, যেই উৎপাদন মাত্রা বা যেই পরিমাণ উৎপাদন করলে আমার ব্যয়টা সবচেয়ে কম হবে, একক প্রতি ব্যয়টা সবচেয়ে কম হবে, সেটা হচ্ছে আমার কাম্য উৎপাদন মাত্রা। আর মিতব্যয়ী উৎপাদন মাত্রা কি, যে মাত্রা বা উৎপাদনের ক্ষেত্রে আমার হচ্ছে কি ব্যয়ের পরিমাণটা কমতে থাকবে, ব্যয়ের পরিমাণটা কমতে থাকবে, কমতে থাকলে সেটা হবে মিতব্যয়ী। যেখানে এসে একদম সর্বনিম্ন হবে, এর নিচে আর কমবেই না, সেইটা হচ্ছে আমার কাম উৎপাদন মাত্রা। এরপরে যখন আবার বাড়তে থাকবে তখন সেটা হচ্ছে কি ব্যয়ের পরিমাণ বাড়তে থাকবে, তখন সেটা হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। ঠিক আছে, তো এখানের মধ্যে আপনাকে জানতে চাচ্ছে যে কাম্য উৎপাদন মাত্রার গুরুত্ব, যে আপনি কেন ওই পরিমাণ উৎপাদন করবেন যেখানে আপনার কষ্টটা সবচেয়ে কম হবে, কেন উৎপাদন করবেন ওইটা, সেই গুরুত্বগুলি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানের মধ্যে থেকে দেখেন যে গুরুত্বগুলি, এই জিনিসগুলি তো আগেই আপনাদের বুঝে আসছি কথা তালে তালে, তবুও যদি আবার পয়েন্টগুলি আবার রিভিউ করা, যদি কোনো পয়েন্ট না বুঝেন বলেন, আমি সেই পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি। কস্ট প্রতিযোগিতামূলক মার্কেট, সুবিধা আর হচ্ছে কাম্য উৎপাদন মাত্রার অসুবিধা সমূহ। এই আচ্ছা, কাম্য মাত্রার অসুবিধার সময় এটা তো জাস্ট পয়েন্ট না, এটা হচ্ছে ওই যে ওইটা যদি না করেন তার মানে কি কাম্য উৎপাদন না করলে অপোজিট হবে। যেমন ধরেন আপনি যদি কাম্য উৎপাদন করেন তাহলে কি ব্যয় সর্বনিম্ন হবে, আর যদি না করেন তাহলে হচ্ছে কি ব্যয় বেড়ে যাবে, সেটাই হচ্ছে অসুবিধা। আচ্ছা, এরপরে আসি প্রতিযোগিতামূলক। তো এখান থেকে আপনাদের হচ্ছে মানে ওয়ার্ডটা মাথায় আসলে এখানে আবার হচ্ছে চলে গেছে তার, এটা হচ্ছে কস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। হ্যাঁ, কস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই ফ্রেজটার নাম শুনছেন, কস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এটাই হচ্ছে, এটা কস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না কস্ট মার্কেট লিডারশিপ স্ট্র্যাটেজি, এরকম কস্ট মার্কেট লিডারশিপ স্ট্র্যাটেজি, এই দুইটা ফ্রেজ। তো এই দুইটা মেইন কথা হচ্ছে যে আপনি মানে মার্কেটটাকে কিভাবে মার্কেট লিডার হবেন বা কিভাবে সবচেয়ে বেশি বিক্রি করতে পারবেন, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের দামটা